প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল টেকনোলজি চতুর্থ পর্বের অ্যাপ্লাইড মেকানিক্স ইউনিট 2 নিয়ে আজকে আলোচনা করব। আমরা পূর্বে ইউনিট 1 নিয়ে কথা বলেছিলাম, তো আশা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইউনিট 2 বোঝার চেষ্টা করব। আজকের এই ইউনিট 2 এ যে বিষয়গুলি আসলে আমরা দেখব সেটি হচ্ছে বলের প্রভাব ও বলের বৈশিষ্ট্য, দুই বা ততোধিক বল প্রয়োগ নিয়ে আলোচনা, এছাড়া লব্ধি বল ও বলের উপাংশ, দুইটি পদ্ধতিতে লব্ধি বল নির্ণয় করা, বলের ত্রিভুজ সূত্র এবং ত্রিভুজ ও বহুভুজের সূত্র প্রয়োগে লব্ধি বল নির্ণয়, লব্ধি বলের মান ও দিক নির্ণয়, এছাড়া লব্ধি বল সম্পর্কিত কিছু সমাধান আমরা করার চেষ্টা করব। তো আমরা জানি যে বল কাকে বলে। আমরা পূর্বের সেশনে আমরা সেটি দেখেছি। তো আজকে আমরা যে বলের প্রভাব এবং তার বৈশিষ্ট্য এই সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই, তাহলে বলের প্রভাব হচ্ছে কি, এটা হলো যে ইট মে চেঞ্জ দ্য মোশন অফ এ বডি। কোন বস্তুর গতির পরিবর্তন করে। ইফ এ বডি ইজ এ রেস্ট, দ্য ফোর্স মে সেট ইন দ্য মোশন। স্থির বস্তুকে গতিশীল করতে চায় অথবা গতিশীল বস্তুকে আরো বেশি গতিশীল করতে চায়। ইট মে রিটার্ড দ্য মোশনস অফ এ বডি, অনেক ক্ষেত্রে বস্তুর গতিকে রোধ করে। ইট মে রিটার্ড দ্য forces already acting on a body, thus bringing it to rest or in equilibrium. ফোর্সের কারণে তাকে স্থির অবস্থায় নিয়ে আসে অথবা একটা সাম্য অবস্থায় আনয়নে সহযোগিতা করে। লাস্ট ওয়ান হচ্ছে ইট মে গিভ রেজ টু ইন্টারনাল স্ট্রেস ইন দ্য বডি অন হুইচ ইট অ্যাক্টস। অনেক ক্ষেত্রে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তাদের ইন্টারনাল স্ট্রেস বেশি ডেভেলপ করে। এটাকে অনেক ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ফেটিক বলি। তো এইগুলি হচ্ছে আসলে আমাদের প্রভাব। এখন এই সমস্ত প্রভাবের ফলে যে বলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, অর্থাৎ বলের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে, তাই না? এবং এই বলগুলো এই মানগুলো কোন একটা নির্দিষ্ট দিকে কাজ করে এবং ওই বস্তুটির কোন একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে। হুম। এবং যে বলগুলো কাজ করে সেগুলো কিন্তু কয়েকটা ধরনের হয়। একটা হচ্ছে যেমন যে বলটা কাজ করবে, অনেক সময় ধাক্কা বা অনেক সময় টানা জাতীয় বল হতে পারে। তাহলে এগুলি হচ্ছে বলের বৈশিষ্ট্য। এখন সিস্টেম অফ ফোর্স বলতে আসলে আমরা কি বুঝি? সিস্টেম অফ ফোর্স যদি আমরা বলতে চাই, তাহলে when two or more forces act on a body, they are called to form a system of force. তাহলে একটা বস্তুর উপরে যদি দুই বা ততোধিক বল কাজ করে, তখন সেই বলগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ধরনের কাজ করে। এটি আসলে সিস্টেম অফ ফোর্স। যদি আমরা এখানে কয়েকটি উদাহরণ দিতে চাই, যেমন কোপ্লেনার ফোর্স, অনেকগুলো তল থাকতে পারে। যেমন আমরা যদি একটা ইটকে চিন্তা করি, তার কিন্তু 6টা তল। তো তাহলে এরকম বিভিন্ন তলের উপরে থেকে বিভিন্ন তলেও কিন্তু ফোর্সগুলি কাজ করে। তাহলে কোপ্লেনার ফোর্স বলতে একই তলে যখন বিভিন্ন বল কাজ করে সেটাকে কোপ্লেনার ফোর্স বলে। কোলিনিয়ার ফোর্স বলতে একই তলে
একই দিকে, অর্থাৎ একই লাইন বরাবর, লাইন একই লাইন বরাবর কাজ করবে, যেটিকে আমরা লাইন অফ অ্যাকশন সেম হবে, সেম লাইন হবে, লাইন অফ অ্যাকশন লাই অন দ্য সেম লাইন। আর কনকারেন্ট আমরা ফোর্স বলতে দ্য ফোর্স হুইচ মিট এট ওয়ান পয়েন্ট, যখন অনেকগুলো বল একটা বিন্দুতে কাজ করে, একটা বিন্দুতে কাজ করে, কখনো সেই বিন্দুতে টানা হতে পারে, পুল হতে পারে, পুশ টাইপ হতে পারে, কিন্তু এক বিন্দুতে কাজ করবে, সেটা হবে কনকারেন্ট। তো কোপ্লেনার কনকারেন্ট হচ্ছে কি, যে একই তলের উপরে সে কাজ করবে, একই তলের একটা নির্দিষ্ট বিন্দুতে। কোপ্লেনার নন কোকারেন্ট, একই তলে একটা পয়েন্টে না, বিভিন্ন দিকে, বিভিন্ন দিকে, একটা নির্দিষ্ট পয়েন্টে না। নন কোপ্লেনার কনকারেন্ট, আবার তল বিভিন্ন কিন্তু কাজ করবে একটা পয়েন্টে। যদি আমরা একটা ইটের একটা কোণকে চিন্তা করি, একটা কোণের মধ্যে তিনটা তল কিন্তু সংযুক্ত থাকে, তাহলে ওই কোণে যদি কাজ করে, তিনটা তল থেকে যদি কাজ করে, তাহলে এই ধরনের মানে আমরা সিস্টেমটাকে বলবো যে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। আরেকটা হচ্ছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, অর্থাৎ তলও ভিন্ন, ফোর্সও ভিন্ন, ফোর্সও বিভিন্ন দিকে, একটা বিন্দুতে কাজ করে। তাই এই হচ্ছে ডিফারেন্ট সিস্টেম অফ ফোর্স। আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা আলোচনা করব যে আমাদের লব্ধি বল ও বলের উপাংশ নিয়ে, রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড কম্পোজিশনস অফ ফোর্স। এই আলোচনা করতে গিয়ে যদি আমরা চিন্তা করি যে আসলে একটা বিন্দুতে যদি দুইটা বল কাজ করে, অনেক সময় দুই বা ততোধিক বল কাজ করবে, কিন্তু যদি ধরি যে একটা বিন্দুতে দুইটা বল কাজ করে, একটা হলো পি এবং একটা কিউ, সেই ক্ষেত্রে একটা লব্ধি বল যদি আর হয়, তো তাহলে সে লব্ধি এই আরটাই হচ্ছে এই দুইটা বলের সমষ্টি, এবং এটি অনেক সময় বিভিন্ন অ্যাঙ্গেল কনসিডার করে বের করা হয়, সেটি আমরা পরে আমরা শিখব। আর যখন কোনো বিন্দুতে অনেকগুলো বল কাজ করে এবং সেই বলগুলিকেই বলা হয় কম্পোজিশন অফ ফোর্স। এবং এই ক্ষেত্রে অনেক সময় প্রতিটা বলের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা কম্পোজিশন চিন্তা করতে পারি, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। তো এগুলো হচ্ছে কম্পোজিশন অফ ফোর্স। এটা হচ্ছে দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স of a number of given forces is called the composition of force or compounding of force. সমস্ত বল বিবেচনা করে যে লব্ধি বলকে আমরা নির্ণয় করবো, এই প্রসেসটাই হচ্ছে কম্পোজিশন অফ ফোর্স। এখন রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে, একটা অ্যানালিটিক্যাল মেথড আর একটা গ্রাফিক্যাল মেথড। এবং অ্যানালিটিক্যাল মেথডটা আমাদের সাধারণত কনসিডারিং প্যারালিলোগ্রাম, সামান্তরিকের সূত্র ব্যবহার করে করতে পারি, অথবা মেথডস অফ রেজুলেশন ব্যবহার করে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা সামান্তরিকের চারটি বাহু পরস্পর বিপরীত বাহু এটার সমান্তরাল থাকে, প্যারালাল থাকে, এবং সামান্তরিকের যদি কর্ণ চিন্তা করি, তাহলে সে কর্ণ বরাবর যদি আমরা আর লব্ধি বল কাজ করে, এবং এটা আমরা ছবি একটু দেখে আসতে পারি, ছবি আমাদের আছে এখানে, এটি সামান্তরিক। এখানে সামান্তরিকের এই সি ও এবং বি এর বাহু পরস্পর সমান্তরাল, ও এ এবং সি বি বাহু পরস্পর সমান্তরাল। এখানে আর হচ্ছে কর্ণ, এটি আমাদের লব্ধি বল নির্দেশ করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দুটি বলের মধ্যকার কোণ, দুটি বল F1 F2 এর মধ্যকার কৌণিক দূরত্ব যদি আমরা থিটা ধরি, আর লব্ধি বলের সাথে যে কোনো একটি বলের কৌণিক দূরত্ব যদি আমরা আলফা ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা ঠিক দেখতে পারি যে R equal to F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। এবং সেই ক্ষেত্রে লব্ধি বলের দিক নির্ণয় করতে গেলে tan আলফা ইকুয়াল টু F2 sin থিটা F1 প্লাস F2 cos থিটা। অনেক ক্ষেত্রে আমাদের এই F যদি 2 এর চাইতে F1 আমরা কনসিডার করি, এবং সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা জাস্ট হয়ে যাবে
তখন f1 sin থিটা f2 প্লাস f1 cos থিটা। কতগুলো অনুসিদ্ধান্ত কোরিলেশন আমরা দেখতে পারি। যদি cos থিটার মান জিরো, থিটা যদি জিরো হয়, মানে উভয় বলের মধ্যকার কোণ যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু cos থিটা ইকুয়াল টু 1, এক্ষেত্রে r ইকুয়াল টু f1 প্লাস f2। যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা, আর যদি আমাদের 180 ডিগ্রি হয় তাহলে r ইকুয়াল টু f1 মাইনাস f2। যদি দুইটা বল সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে r ইকুয়াল টু 2f cos থিটা 2f cos থিটা বাই 2। তো আমরা বুঝতে পারছি যে আমাদের যে গ্রাফিক্যালি অ্যানালিটিক্যালি কিভাবে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করি। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, যে ভেরি সিম্পল আমাদের অঙ্ক। সেক্ষেত্রে আমরা দেখি যে f1 ইকুয়াল টু এত, f2 ইকুয়াল টু এত, এবং থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই সূত্রে যদি আমরা বসাই মানগুলো, তাহলে আমাদের 232 নিউটন। এখন রেজাল্টেন্ট ফোর্সের আমরা একটি ইয়ে দেখাই, যে এখানে যদি এরকমটা হয়, যে আগেই বলছি যে f1 f2 এর মধ্যকার কোণ 120 ডিগ্রি এবং r এর সাথে f2 এর কোণ 90 ডিগ্রি, তাহলে r এর সাথে f1 কোণ হবে আমাদের আলফা ইকুয়াল টু, বিয়োগ করলে যেটি বের হয় আমরা দেখতে পাচ্ছি 120 মাইনাস 90 30 ডিগ্রি। এখন এখানে আমরা f2 এর মান পাই, কারণ আমাদের ফাইন্ডিংটা ছিল যে f2টা কত, অথবা আমাদের ফাইন্ড দ্য স্মলার ফোর্স, দ্যাট ইজ বড় বলটা বলা ছিল যে 40 ডিগ্রি 40 নিউটন। তো এইভাবে আমরা অঙ্কটা বের করলাম। আর গ্রাফিক্যালি আমরা যদি দেখি তাহলে এটা একটা ত্রিভুজ, এখানে বলা হয়েছে যে এটি একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি বল নির্দেশ করে 50, 100 এবং 130 নিউটন। তো এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের কিন্তু প্রতিটি কোণই সমান। এই ক্ষেত্রে যদি আমরা এ বাহুটাকে চিন্তা করি, এবং এই ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয় হলো যে আমরা তত বলটাকে একটি ইউনিট হিসেবে কনসিডার করব, ছোট ক্ষুদ্র, যেমন 50কে 5 ইঞ্চি বা 5 সেন্টিমিটার, তাহলে 100কে 10 বা 10 ইঞ্চি বা 10 সেন্টিমিটার, আর 130কে 13 সেন্টিমিটার ইত্যাদি। তাহলে এখান থেকে যাত্রা শুরু করব এবং 50-এর জন্য 5 সেন্টিমিটার নিব, এবং এখানে 60 ডিগ্রি চাঁদা দিয়ে এখানে 10 সেন্টিমিটার নিব, এখান থেকে 60 ডিগ্রি দিয়ে এখানে আমরা 13 সেন্টিমিটার নিব। এইভাবে আমাদের বাহুগুলো মান যখন শেষ হবে, তখন এই শেষ বাহুর শেষ প্রান্তে এবং এটা শুরুতে যদি আমরা যোগ করে দিই, এইটার দূরত্ব কত সেন্টিমিটার, সেটাই হলো রেজাল্টেন্ট ফোর্স। এবং এভাবে আমরা গ্রাফিক্যালি আমরা রেজাল্টেন্ট ফোর্স আমরা বের করতে পারি। এবং এইখানে আমাদের যদি আমরা ম্যাগনিটিউড চিন্তা করি, কি বলি, যদি আমরা ডিরেকশন চিন্তা করি, তাহলে এইখানকার অ্যাঙ্গেলটাই হচ্ছে এটার ডিরেকশন। আরেকটা অঙ্ক দিয়েছি এখানে গ্রাফিক্যালি, এখানে আমাদের কম্পোজিশন অফ ফোর্স গুলো আমরা ঠিক একই স্টাইলে এখানে একটা এখানে মনে করি পি বিন্দুতে কাজ করছি। পি বিন্দুতে এই 20 নিউটন 30 ডিগ্রি কোণে শুরু করলাম, এবং এই বলটা 30 ডিগ্রি গেলে এখান থেকে 60, তাহলে এইটা শেষ প্রান্তে, এই বলের শেষ প্রান্তে 25 নিউটন বলটা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, হরিজন্টালের সাথে 60 ডিগ্রি কাজ করবে। এভাবে সমস্ত বলগুলো যদি আমরা বসাই, তারপরে শেষের বল থেকে শুরুতে যদি আমরা যোগ করি এবং এটা স্কেলে মাপ নিয়ে নিই, তাহলে দেখা যাবে যে এটি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এবং এই রেজাল্টেন্ট ফোর্সের এই আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের স্পেস ডায়াগ্রাম, এটা হলো ভেক্টর ডায়াগ্রাম, এবং এই ক্ষেত্রে এই হরিজন্টাল লাইনের সাথে এটার কৌণিক দূরত্বটাই হচ্ছে এটার ডিরেকশন। সেটার বর্ণনা এখানে দেওয়া আছে, যেটা আমি মুখে বললাম সেটি এখানে যদি গ্রাফিক্যালি কেউ উত্তর দিতে চায়, তাহলে তাকে অবশ্যই বর্ণনা উত্তরপত্রে উল্লেখ করতে হবে। এটি একটি সমাধান দেওয়া আছে, ইনশাল্লাহ তোমরা এটি বাসায় চেষ্টা করবে। এখন আমরা বলের সূত্র আমরা দেখব, বলের সূত্রগুলি আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে
এখানে বলের সূত্র এখানে দুইটি আছে, ট্রায়াঙ্গেল ল এবং একটা হচ্ছে পলিগন ল। এটা আগেই দেখেছি যে ট্রায়াঙ্গেল লটা কি, এটা কিন্তু আমরা বলেছি যে if two force acting simultaneously on a particle be represented in magnitude and directions by the two sides of triangle taken in order, their resultant may be represented in magnitude and directions by the third side of the angle taken in opposite direction. একটা ত্রিভুজের দুইটা বাহুকে যদি আমরা দুইটা বল নির্দেশ করি তাহলে রেজাল্টেন্ট হবে তৃতীয় বাহুটা, এবং তৃতীয় বাহুটার ডিরেকশনটা হবে জাস্ট অপোজিট অফ টু ফোর্স। আর পলিগনের ক্ষেত্রে একই, যে প্রতিটা যতগুলো পলিগন থাকে, যতগুলো বাহু থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা বাহুকে যদি বল হিসেবে চিন্তা করি এবং শেষের যে বাহুটা, সেই ক্ষেত্রে সেটি হবে রেজাল্টেন্ট এবং অপোজিট ডিরেকশন। অঙ্ক করলে আমরা এটা ক্লিয়ার হব। আমাদের রেজুলেশনস অফ ফোর্স আমরা আলোচনা করতে গিয়ে এখানে দেখব কোনো বলকে কয়েকটি উপাংশে বিভক্ত করার পদ্ধতি হচ্ছে রেজুলেশন অফ ফোর্স। সাধারণত ওই বলের সাপেক্ষে উপাংশ বল গুলিকে পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রিতে অবস্থান করে থাকে। এখানে আমরা দেখছি যে the principle of resolutions, the algebraic sum of the resolved parts of a number of forces in a given direction is equal to resolved parts of the resultant in the same direction. আমরা একটু অঙ্ক দেখলে বুঝতে পারবো, অথবা আমরা একটু এখানে যদি তাকাই যে একটি দণ্ডকে দুই দিকে থেকে টানা দেওয়া আছে, যে কম্পোনেন্ট ফোর্স ভেক্টর এগুলিকে বলি, এবং সেই ক্ষেত্রে এইটি যে যে বল কাজ করে, বিপরীত দিকে যে বল কাজ করে এটি স্থির থাকার চেষ্টা করবে, সেটি হচ্ছে রেজাল্টেন্ট। এবং এই ক্ষেত্রে রিজলভ পার্টস অফ এ কম্পোনেন্ট যদি আমরা বলি, তো রিজলভ অল দ্য ফোর্সেস হরিজন্টালি অ্যান্ড ফাইন্ড দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য হরিজন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ হরিজন্টালি কম্পোনেন্ট গুলিকে আমরা কনসিডার করলে সেটাকে সামেশন অফ হরিজন্টাল, আর ভার্টিক্যাল গুলিকে চিন্তা করলে সামেশন অফ ভার্টিক্যাল। এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স হবে কি, রেজাল্টেন্ট হবে হচ্ছে সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার রুট, এবং ডিরেকশনটা হবে কি tan থিটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স। আমরা ওই আগে একটা অঙ্ক দেখিয়েছি, এই একইভাবে যদি অঙ্কটা চিন্তা করি, তাহলে প্রথমে অল ফোর্স গুলিকে কনসিডার করব। আমাদের হরিজন্টালে চিন্তা করলে cos থিটা, আর ভার্টিক্যাল চিন্তা করব sin থিটা। তাহলে এই বলটার সাথে cos 30 ডিগ্রি, 25 বলের সাথে cos 90 ডিগ্রি, এবং এরকম 30 সাথে cos on 35 ডিগ্রি, এভাবে আমরা দেখি। আমরা এই যে হরিজন্টাল ফোর্স গুলি কিভাবে চিন্তা করছি, বলের রেসপেক্টে cos এবং বলের রেসপেক্টে sin, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। এখন যদি আমরা এটার মান বসাই দিই, তাহলে এটা আমরা রেজাল্টেন্ট ফোর্সের মান পেয়ে যাবো, রেজাল্টেন্ট ফোর্সেস মান পেয়ে যাবো, এবং এখানে অ্যাঙ্গেলটা যে পেয়ে যাবো। খুব সহজ, বাসায় ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। এখন আরেকটি অঙ্ক আমরা দেখছি যে এখানে যদি এখানে একটি ক্যান্টিলিভার মতো দেখা যাচ্ছে, যে এখানে বিভিন্ন পয়েন্টে আমাদের বিভিন্ন বল কাজ করছে বিভিন্ন দূরত্বে। এই ক্ষেত্রে আমরা দেখি যে হরিজন্টাল ফোর্স গুলো কি হবে। যেমন 1000 নিউটন বল কিন্তু 90 ডিগ্রিতে কাজ করতেছে বলটা, আর বাকিগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে। তাহলে এখানে cos বসিয়ে দিই সবগুলিতে, আর একটা sin বসিয়ে দিই, এখানে আমরা কি পেলাম, তাহলে এখানে আর এর মানটা পেয়ে গেলাম। আর থিটা হলো কি, যে রেজাল্টেন্ট ফোর্স যে জায়গায় কাজ করতেছে, রেজাল্টেন্ট ফোর্সটা যে অ্যাঙ্গেলে কাজ করতেছে সেটা, কিন্তু কত দূরত্বে কাজ করতেছে এটা কিন্তু আমরা বের করিনি এখনো। আমরা মনে করি যে রেজাল্টেন্ট ফোর্সটা এক্স ডিস্টেন্সে কাজ করতেছে, এই এ পি ওয়ান থেকে পি বিন্দু থেকে এক্স ডিস্টেন্সে কাজ করতেছে। তাহলে আমরা যদি ভার্টিক্যাল ফোর্স, মানে যে টোটাল ভার্টিক্যাল ফোর্স যেটা পেলাম, সেইটার সাথে যদি আমরা মোমেন্টের সূত্র দিয়ে আমরা এটা করি, তাহলে মোমেন্টের
যদি সূত্র ব্যবহার করি যে নাও টেকিং মোমেন্টস of the vertical components of the forces and the resultant forces about P and equating the same, যদি দুদিকে সমান হয় যে পি বিন্দুতে টোটাল ভার্টিক্যাল ফোর্স এবং আলাদা আলাদা ভাবে প্রতিটা বলের জন্য মোমেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1000 ইন্টু জিরো। কারণ কি? কারণ এখানে কোনো ডিস্টেন্স নাই। 1000 বলের জন্য এখানে কোনো ডিস্টেন্স নাই পি বিন্দুতে, এই জন্য জিরো। কিন্তু 1500 নিউটনের জন্য কিন্তু আমরা দেখতেছি কি 1500 নিউটনের জন্য আমাদের ডিস্টেন্সটা কত? 4। এই যে 1500 নিউটনের জন্য 1500 নিউটন বল কাজ করতেছে কোথায়? 4 মিটার দূরে। 4। হ্যাঁ, আর এখানে যে 0.866 এটা মূলত আমাদের এই যে ভার্টিক্যাল ফোর্সের জন্য আমাদের যে ভ্যালুটা বেড়েছে। হ্যাঁ, এখানে কত ডিগ্রি কাজ করতেছে? এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এইভাবে আমরা বের করে নিলাম। বের করার পরে আমরা কিন্তু এখানে এক্স এটা পেয়ে গেলাম। দ্যাট ইজ এই দূরত্বে পি থেকে এই দূরত্বে আমাদের এত পরিমাণ রেজাল্টেন্ট বল আমাদের কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের ইউনিট 2 এর আলোচনার বিষয়। হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং এই অঙ্কগুলো এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।